হ্যালো স্টুডেন্টস, আমরা সিরাজদৌল্লা নাটকের ওই অংশ অবধি পড়লাম যে ওয়ার্ডসকে দরবার থেকে বা সভা থেকে বিতাড়িত করলেন সিরাজ। ওয়ার্ডস বেরিয়ে গেলেন। এর পরের অংশ রাজবল্লভ বলছেন, জাহাপনা। তো রাজবল্লভ তার নিজের বক্তব্য পেশ করতে চাইছেন। সিরাজ তাকে থামিয়ে দিলেন। একটু অপেক্ষা করুন রাজা। মাসিয়েলা অর্থাৎ সিরাজ চাইছেন যে ইংরেজ প্রতিনিধি ওয়ার্ডসকে তিনি বিতাড়িত করলেন, এরপর ফরাসি প্রতিনিধির সঙ্গে কথা বলবেন, তারপরে তিনি তার সভাসদদের সঙ্গে কথা বলবেন, কারণ তার সভাসদরাও যে এই ষড়যন্ত্রে লিপ্ত তা তিনি বুঝে গেছেন। কিন্তু ইংরেজ প্রতিনিধি বা ফরাসি প্রতিনিধিদের সামনে তিনি সেটা প্রকাশ করতে চাইছেন না, তাই তিনি তার সভাসদদের সঙ্গে কথা বলতে এদের সামনে চাইছেন না, তাই তাকে চুপ করিয়ে দিলেন। দিয়ে মাসিয়েলার সঙ্গে বলছেন। মাসিয়েলা বলছেন, অ্যাট ইউর কমান্ড ইউর এক্সেলেন্সি। সিংহাসনের সামনে গিয়ে তাকে কুর্নিশ করলেন, অভিবাদন জানালেন। সিরাজ বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত। এটা আন্ডারলাইন করো, এখান থেকে প্রশ্ন আসে। তিনি ফরাসিদের কাছে লজ্জিত। কেন লজ্জিত জানাচ্ছেন। তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে তোমরা কখনো অসৎ ব্যবহার করোনি। তোমরা অনেক দিন ধরে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছো, আমার সঙ্গেও তোমরা কোনোদিন খারাপ ব্যবহার করোনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, এখন শুরু হয়েছে বিবাদ তা নয়, আর এই দেশের কোনো ব্যাপার নিয়েও নয়। আমি জানি যে এই দেশের চন্দননগর কুঠি আক্রমণ নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে বিবাদ তা নয়, এই বিবাদটা বাংলাদেশে নয়, এই বিবাদ তোমাদের আগে থেকে, তোমাদের নিজেদের দেশের থেকে। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। ফ্রান্সের সঙ্গে ব্রিটেনের যে ঝামেলা সেটা ওদের ওখান থেকেই, তাই বলছে সাগরের ওপারে তোমরা নিজেদের দেশের মধ্যে নিজেরা যদি টুটি চেপেও মারো তাতে আমার কিছু বলার থাকে না, নিজেরা নিজেদের মধ্যে মারপিট করতে পারো, কিন্তু আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। কিন্তু আমার রাজ্যে সেই সাগর পাড়ের ঝামেলা নিয়ে এসে তোমরা নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করবে, নিজেরা নিজেদের ঝামেলা তৈরি করবে, সেটা আমার কাম্য নয়, আমি চাই না। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, তো সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তারা আমার কোনো অনুমতি নেয়নি, তারা নিজেরাই আক্রমণ করেছে এবং তারা তোমাদেরকে জানিয়েছে সমস্ত ফরাসি কুটি ছেড়ে দিতে, সেটা তাদের অভিমত, তারা প্রকাশ করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে এসে উপস্থিত হয়েছে, তোমরা তার প্রতিকার চাইছো, কিন্তু এই বিবাদ কিন্তু আমাদের এখান থেকে নয়, তোমাদের নিজেদের সাগরের ওপারের থেকে বিবাদ। উই হ্যাভ অলওয়েজ শট ফর ইউর প্রোটেকশন ইউর এক্সেলেন্সি। আমরা সবসময় আপনার কাছ থেকেই সুরক্ষা পাবো, এটাই বুঝে এসছি এক্সেলেন্সি। কলকাতার জয়ে আর পূর্ণিয়ায় শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। আমরা আগেই আলোচনা করেছি যে কলকাতায় আলীনগরের সন্ধি হয়েছিল, কলকাতায় ইংরেজদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, আর পূর্ণিয়ায় শওকত জংকে হত্যা করেছিল। শওকত জং ছিল সিরাজেরই মাসির ছেলে, যে এখানে নবাব হতে চেয়েছিল ঘসেটি বেগমের জন্য। তো সেইখানে যুদ্ধে সিরাজের বহু লোকক্ষয় এবং অর্থক্ষয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নন। সিরাজ বলছেন, আমি এই মুহূর্তে তোমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারছি না, তার কারণ কলকাতার জয় আর পূর্ণিয়ার যুদ্ধে আমার অনেক লোকক্ষয় হয়েছে, সৈন্যক্ষয় হয়েছে, এখন আমার মন্ত্রিমণ্ডলও কোনো যুদ্ধ চায় না। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারছি না। বলছে, এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে আমার প্রচুর লোকক্ষয়, সৈন্যক্ষয় হয়েছে, আমার মন্ত্রিমণ্ডলও চাইছে না যুদ্ধ হোক কোনো, তাই এই অবস্থায় আমি তোমাদেরকে কোনো রকম সাহায্য করতে পারছি না। আমি চাইছি তোমাদের সাহায্য করতে, আমার অন্তরের পূর্ণ সহানুভূতি রয়েছে, কিন্তু আমি ইংরেজদের সঙ্গে কোনো বিবাদে যেতে চাইছি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। এই লাস্ট লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কিসের অক্ষমতা? না, এই যে লোকক্ষয় হয়েছে, অর্থক্ষয় হয়েছে, আর তাছাড়া মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতী নয়, আমি এই মুহূর্তে কোনো যুদ্ধ চাই না, সিরাজ বলছেন, কিন্তু অন্তরের পূর্ণ সহানুভূতি তোমাদের সঙ্গে রয়েছে, ইংরেজদের সঙ্গে আমি এই মুহূর্তে কোনো বিবাদে যেতে চাই না। তা আমার যে এই অক্ষমতা, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। সবার কিছুকাল স্তব্ধ হয়ে রইল। মাসিয়েলা মাথা নত করে দাঁড়িয়ে রইলেন। মাসিয়েলা বুঝতে পারলেন যে তিনি আর নবাবের থেকে কোনো সাহায্য পাবেন না, তাদের ফিরে যাওয়া ছাড়া কোনো গতি নেই, কারণ ইংরেজরা তাদের সমস্ত ফরাসি কুটি দখল করে নিয়েছে। তারপর ধীরে ধীরে মাথা তুলে নবাবের দিকে তাকিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এবার স্বাভাবিকভাবেই তিনি রেগে গেলেন, কিন্তু তিনি অন্যতম শুভাকাঙ্ক্ষী ছিলেন। ইউর এক্সেলেন্সি, ইউ রিফিউজ আস ইউর হেল্প, ইউর প্রোটেকশন। হ্যাঁ জাহাপনা, আপনি রিফিউজ করছেন আমাদেরকে সাহায্য করতে, আমাদের সুরক্ষা দিতে, দো উইথ গ্রেট
রিল্যাক্টেন্স। আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, আমি বুঝতে পারছি আপনার ফিলিংসটা। আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রেডিকামেন্ট ইউ আর ইন, আই অ্যাম সরি ফর ইউ অ্যান্ড আই অ্যাম সরি ফর আওয়ার সেলভস। আমি আপনার জন্য দুঃখিত, আমাদের নিজেদের জন্য। উই হ্যাভ নো আদার চয়েস দ্যান টু লিভ দিস ল্যান্ড, আমাদের আর কোনো আদার চয়েস নেই, আমাদেরকে এবার এই ভূমি ছেড়ে চলে যেতে হবে, বাংলা ছেড়ে চলে যেতে হবে। হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ, যেটাকে আমরা ভালোবাসতে শুরু করেছিলাম, বাংলাকে আমরা ভালোবেসেছিলাম। অ্যালাউ মি ইয়োর এক্সেলেন্সি টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর ইন আ গ্রেট ডেঞ্জার, আপনি আমাকে অ্যালাউ করুন, আমি আপনাকে জানাচ্ছি যে আপনি কিন্তু এক বিরাট ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে চলেছেন, বিপদের মধ্যে পড়তে চলেছেন। On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people. আমরা এখান থেকে চলে গেলে আপনারা কিন্তু এক বিরাট সমস্যার মধ্যে পড়বেন, এক বিরাট ধ্বংসের মুখোমুখি হবে আপনার এই কিংডম এবং আপনার এই মানুষজন, অর্থাৎ আপনার এই বাংলা এক বিরাট বিপদের সম্মুখীন হবে। সিরাজ সিংহাসন থেকে নেমে আসলেন। সিরাজ জানেন, সিরাজ উপলব্ধি করতে পারছেন সেই বিপদের আঁচ কিন্তু তিনিও পেয়ে গেছেন, পরে সেটা আমরা দেখতে পাবো। মসিয়ের লাশ সামনে দাঁড়িয়ে বললেন, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতির পরিচয় দিয়েছো। আমাকে যে তুমি আমার বিপদ সম্পর্কে সতর্ক করছো, তাতে তুমি তোমার অন্তরের ভালোবাসারই পরিচয় দিলে। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু, আমি প্রয়োজন হলে তোমাকে নিশ্চয়ই মনে রাখবো, তুমি আমাকে ভুলো না। আই নো উই শ্যাল নেভার মেট। মসিয়েলা বললেন, আমি জানি আমরা আর কখনো মিলিত হব না, অর্থাৎ আমরা চলে যাচ্ছি, আমরা আর কখনো মিলিত হব না, সেটা আমি জানি। মসিয়েলা জানিয়ে গেল যে আর বিপদের দিনেও আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আপনি ডাকলেও আমি আর আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। কারণ ওদেরও তো শীত দ্বারা ভেঙে গেছে, ফরাসিরা যে চন্দননগর দখল করে রেখেছিল, ইংরেজরা সেটা পুরো দখল করে নিয়েছে এবং ওদেরকে আজকে এই মাতৃভূমি ত্যাগ করে, আমাদের যে মাতৃভূমি ওদের নয়, এই বাংলা ভূমি ত্যাগ করে চলে যেতে হচ্ছে, ওদের নিজেদের দেশে ফিরে যেতে হচ্ছে, তাই ওরা কোনোভাবেই আর তাকে সাহায্য করতে পারবে না। দুজনে চুপ করে রইলেন। ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি, কুর্নিশ করে চলে গেলেন। সিরাজ তার পিছু পিছু খানিকটা অগ্রসর হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর দ্রুত ফিরে রাজা রাজবল্লভের কাছে আসলেন। এবার তিনি তার সভাসদদের সঙ্গে কথা বলছেন। আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক, অর্থাৎ যখন আমার বলবার ছিল তখন বলেছি, এখন সেটা বলার কোনো প্রয়োজন। সিরাজ হেসে বললেন, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি, আপনি তো জানেনই আমি সমস্ত চিকিৎসার বাইরে, আমি আমার নিজের মত অনুযায়ী চলি, এখন আর বলে কি হবে। সিংহাসনের দিকে যাচ্ছেন, রাজবল্লভ বলেন, ওয়ার্স সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো, অর্থাৎ ওই যে এই ওয়ার্সকেও বিতাড়িত করেছে সেটা রাজবল্লভ চাইনি, তাই তাকে আটকাতে চেয়েছিল ওই কথা বলে। ওয়ার্স সাহেবকে ওরকম বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরে আসলেন। ওয়ার্স ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওয়ার্স ওয়াটসন এদের কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা। দারুণ কথা বলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওয়ার্স, রবার্ট ক্লাইভ এদের কথা ভুলে যান, পর্তুগিজ ফরাসি এদের কথা ভুলে যান, এরা কে? এরা তো আমাদের কেউ না, এদের কথা ভুলে যান, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা বলুন। অর্থাৎ সিরাজ জানে যে তার নিজের সভাসদরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাই এ কথা বলছেন তাকে, নিজেদের কথা ভাবুন রাজা, নিজেদের কথা ভাবুন। জগৎ শেঠ বলছেন, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা, আপনার যখন ভাবা দরকার ছিল তখন তো আপনি কিছুই ভাবেননি। অর্থাৎ রাজবল্লভ, রায় দুর্লভ, জগৎ শেঠরা যে সব একসাথে এখানে জোট বেঁধেছে সেটা বোঝা যাচ্ছে। সিরাজ দ্রুত তার দিকে ফিরলেন। সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে, আর কত হেও আমাকে করতে চান আপনারা? সিরাজ 1 বছরের জন্য শাসনকাল পেয়েছিলেন, কিন্তু তার আগে 23 বছর বয়সে তিনি শাসনকাল পেয়েছেন। 22 বছর বয়স অবধি সিরাজ যেহেতু আলিবর্দী খাঁর নাতি, সেই জন্য তিনি বিলাস ব্যসনে জীবন কাটিয়েছিলেন এবং সত্যি কথাই তিনি খুবই অত্যাচারী ছিলেন, মহিলাদের সম্মান করতেন না, তিনি
নারীদের ভীষণভাবে অত্যাচার করেছেন, তিনি প্রজাদের অত্যাচার করেছেন, মানুষের অত্যাচার করেছেন। মদ খেয়ে তিনি চূড়ান্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন এবং সত্যিকারের সিরাজ কিন্তু বিলাস ব্যসনে এবং নিজের জীবন উচ্ছৃঙ্খলতায় কাটাতেন। কিন্তু যখন থেকে তিনি নবাব হলেন তখন থেকে কিন্তু তিনি শুধরে গেলেন, তার জীবনটা কিন্তু অনেকটা শুধরেছিল এবং তিনি তখন প্রজাদের কথা, তখন দেশের কথা ভাবতে শুরু করেছিলেন। তার আগে কিন্তু সত্যিই তিনি উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছেন। তাই সে কথাই বলছেন যে আপনারা যখন ভাবা উচিত ছিল কিছুই ভাবেননি, জাহাপনা বলছে আপনার তো নিজের জীবনটা এরকম ছিল। তাই সিরাজ বলছে যে সেই অপরাধকে আমি বারবার স্বীকার করিনি, আমি তো নবাব হওয়ার পর স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, এতদিন জীবনটা আমি অন্যভাবে কাটিয়েছি। আপনাদের সকল অভিযোগ আমি অবনত মস্তকে গ্রহণ করেছি, আমি নবাব হওয়া সত্ত্বেও আপনাদের সমস্ত কটূক্তি সহ্য করেছি। আমি নবাব এখন, আমার কিন্তু এখন কটূক্তি সহ্য কথা শোনার নয়, আমি এখন আপনাদের মাথার উপরে, কিন্তু তাও সহ্য করেছি। আপনাদের যে এত বড় সাহস আমাকে নিয়ে নিন্দা করছেন সেটাও কিন্তু আমি তা নিয়ে প্রশ্ন করিনি, আপনাদের কোনো কিছু বলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনেছেন, আমার সম্পর্কে যা তা বলে আমার কর্মচারীদের, আমার যারা সাবঅর্ডিনেট তাদের মনেও আমার প্রতি অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন বিষিয়ে দিয়েছেন। আর কত হেয় করতে চান আপনারা আমাকে? আমি কিন্তু প্রথমেই বলছি আমি অপরাধ আমার স্বীকার করেছি, কিন্তু আপনারা তাও এগুলো করে যাচ্ছেন। আর কত আমাকে ছোট করবেন? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? জগৎ শেঠ বলছে স্বার্থ সিদ্ধি, আপনারা স্বার্থ সিদ্ধি করতে চান। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, বলুন তাহলে কি করতে চান? তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন, জগৎ শেঠ বলছে। আমরা যদি আমাদেরই স্বার্থ সিদ্ধি করতে চাইতাম তাহলে আপনাকে হটিয়ে দিয়ে বাংলার সিংহাসনে অন্য নবাব বসতেন। এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? কত দূর স্পর্ধা একজন সাধারণ ব্যবসায়ী মানুষের, যে তিনি বলছেন যে বাংলা সিংহাসনে অন্য নবাব বসেন। বর্তমান দিনে যেমন হয়, মিনিস্টার যারা হয় তাদের পেছনে বিভিন্ন বড় বড় কোম্পানি, মানে এমএনসি টাকা ঢালা থাকে, তো ঠিক যেন সেরকম জগৎ শেঠ নিজেকে মনে করছে যে ব্যবসায়ী হয়ে, যে তাদের কথাতেই হয়তো অন্য নবাব বসত। তাই বাংলা সিংহাসনে নাকি এতদিনে অন্য নবাব বসতেন। এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হচ্ছে? আপনার উপদ্রবেই আমাদের মনে এই সাহস এনে দিচ্ছে। আপনি যে উপদ্রব করতেন, আপনার উপদ্রবেই এই মনে আমাদের সাহস এসেছে, আপনাকে বলতে পারছি। আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়েছে। আমার উপদ্রব নয়, আমার ধৈর্য শক্তি। সহিষ্ণুতা মানে আমার ধৈর্য শক্তি। এই যে আমি আপনাদের এত কটূক্তি সহ্য করছি, আপনাদের কাছে অপরাধ স্বীকার করেছি নিজেদের, আপনাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে, আপনারা যা খুশি আমার নামে বলে যাচ্ছেন, আমার কর্মচারীদের আমার বিরুদ্ধে লেলিয়েছেন, আমার আত্মীয় স্বজনদের মন বিষিয়ে দিয়েছেন, এগুলোর আমি সমস্ত সহ্য করছি। তাই সেই যে আমার সহ্য শক্তি, সেটাই আপনাদের সাহস বাড়িয়ে দিয়েছে। এবার মীর জাফর বলছে, জাফর আলী খাঁ নবাবের অন্যতম সেনাপতি, প্রধান সেনাপতি, তিনি সিনে আসছেন। তিনি বলছেন, এটা আন্ডারলাইন করো, জাহাপানা মানিলোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। মানিলোকের মানহানি করে, মানিলোককে ওয়ার্ডস মানিলোক, সম্মানীয় লোক, তার মানহানি করেছেন, সম্মান কেড়ে নিয়ে তাকে অসম্মানিত করে আপনি আমাদের সকলের অপমান করেছেন। আর সিরাজ নিজে নবাব, তার মানহানি হচ্ছে না, তাকে সভাসদরা মানহানি করছে না এখানে, এটা তারা কিন্তু বুঝছে না যে তিনি একজন নবাব, তার মানহানি করছে এই সভাসদরা। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্ড, সে মানি লোক হয়ে গেল, সে সম্মানীয় লোক হয়ে গেল, আর সিরাজ নিজে সম্মানীয় লোক নয়, তাকে এরা সম্মান করছে, কিন্তু ওয়ার্ডসকে নিয়ে তারা পড়ে আছে। সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? সিরাজ বলছে আপনি ওয়ার্ডসকে মানি লোক ভাবছেন আর আপনারা আমার কম অপমান করছেন। রাজবল্লভ বলছে আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি, অর্থাৎ আপনি যা করেছেন সেটাই রটেছে, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সিরাজ বলছে সত্যাশ্রয়ী রাজা। রাজবল্লভকে বলছে আপনি সত্যাশ্রয়ী, সত্যের আশ্রয় করে চলেন। বলুন, সিংহাসনে আরোহণ করবার পর এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? হ্যাঁ, আমি স্বীকার করেছি, আমি আমার অপরাধ, আগেই বলেছি আমি আমার অপরাধ বারবার স্বীকার করেছি। আমি নবাব হওয়ার আগে অনেক অন্যায় করেছি, কিন্তু এই সিংহাসনে আরোহণ করবার পর 1 বছরের মধ্যে আমি কি কি অনাচার করেছি আপনারা বলুন। বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন। এই 1 বছরের মধ্যে আমাকে পূর্ণিয়ার যুদ্ধ, আমাকে কলকাতাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ,
আমার নিজের অন্দর মানে আমার সভাসদরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই সমস্ত নিয়েই আমি চিন্তিত। আমাকে কটা, এই যে 1 বছরের রাজত্বকাল, তার মধ্যে কটা দিন আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি, কটা রাত নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন এই 1 বছরে। রাজবল্লভ বলছে, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমরা কেন জানবো, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপটা জানবো। সিরাজ বলছে, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। আপনারা, আমি নবাব হওয়ার পর দৈনন্দিন জীবনযাপন প্রণালী আপনারা মুখস্থ রাখেননি, কিন্তু আমি কোন সময়, কখন, কোথায়, কোন পাপ অনাচার করেছি সেটা তো আপনারা নির্ভুল বলে দিতে পারছেন। নবাব হওয়ার আগে কি কি করেছি সেগুলো তো নির্ভুল বলে দিতে পারছেন। রাজবল্লভ বলছে, পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। পারছি এই কারণে যে পাপ আপনি করে এসছেন সেটা কখনো চাপা থাকবে না। পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। সিরাজ বলছে, পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি কিন্তু তা নিজের প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান আপনিও কি নিজের জীবন দিতে চান? রাজবল্লভ মাথা নিচু করলেন, আর কিছু বলতে পারলেন না। শেঠজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার তাকিয়ে দেখুন। আপনাদের শ্রদ্ধেয় বন্ধু দেখুন, আর কোনো কথা বলতে পারছে না, তার দিকে একবার তাকিয়ে দেখুন কি বলতে চাইছে। জগৎ শেঠকে বলছে শেঠজি বলে, আর জাফর আলী খাঁ অর্থাৎ মীর জাফরকে বলছে। মীর জাফর বলছে, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করবো না। এখন মানি লোক বলতে রাজবল্লভের কথা আবার বলছে, যে মানি লোকদের যদি আপনি এইভাবে অপমান করেন, আমি আপনার পক্ষে আর কখনো অস্ত্র ধারণ করবো না। তিনি যেহেতু সেনাপতি তাই এই কথা বলছেন। সঙ্গে সঙ্গে মোহনলাল বলছেন, মোহনলাল অন্যতম বিশ্বস্ত সিরাজের, তিনি বলছেন, আজ পর্যন্ত কতদিন তা ধারণ করেছেন সিপাহসালা? আজ পর্যন্ত কতদিন সেটা ধারণ করেছেন? পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? মীর জাফর বলছে, পূর্ণিয়ার যুদ্ধে মোহনলাল সেনাপতি হয়ে গিয়েছিল শওকত জামকে হত্যা করতে, তাই বলছে এই কথা। মীর মদন বলছে, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখি আমিও জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালের নবাবকে সাহায্য করেছেন? মীর মদনও মীর জাফরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, বলছে যে কোনো যুদ্ধের কৃতিত্ব আমিও দেখাতে চাইছি না, কিন্তু আপনি বলুন কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় কতদিন, কোন যুদ্ধে আপনি নবাবকে সাহায্য করেছেন? মীর জাফরকে বলছেন এই কথা মীর মদনও। মীর জাফর বলছে, যাবো না, নিচের এই স্পর্ধা। মীর মদন তার থেকে নিচে, সাবঅর্ডিনেট, তাই বলছে জাহাপনা নিচের এই স্পর্ধা। মোহনলাল বলছে, নিচপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এই কথা যেমন আপনারা মনে রাখেন, তেমন এই কথাও মনে রাখা উচিত, নবাবের কাজের সমালোচনাও কিন্তু আপনাদের করা উচিত নয়। অর্থাৎ আপনারা যেমন মনে রাখছেন যে আমরা নিচ পদস্থ কর্মচারী, আপনাদের থেকে নিচ, আপনারা উচ্চ পদস্থ, আপনাদের সমালোচনা আমরা করতে পারি না, তেমনি আপনিও একজন কর্মচারী হয়ে নবাবের সমালোচনা করতে পারেন না, এটা শোভন নয়। এটাও কিন্তু আপনার মনে রাখা উচিত। মোহনলাল কিন্তু বুঝিয়ে দিল মীর জাফরকে। এইটুকু থাকলো, এর পরের ভিডিওতে আমরা পরের অংশ